নতুন একাডেমিক ভবন সহ ৩৭ দফা দাবিতে রংপুর কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। তৃতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন। মানিকগঞ্জের দৌলতপুরে তীব্র নদী ভাঙন, যমুনায় বিলীন ঘরবাড়ি সহ বহু স্থাপনা, অবৈধ বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা। নদী ভাঙ্গনি ঘর বাড়ি সরা আমরা অন্য জায়গায় নিয়ে গেছি। 2 বছর 3 বছর ধরে বাইন্ধে দিব খালি কই এই আশায় আনহে আমাগরে আনহে কোন জায়গায় আনহে আশ্রয় নেওয়ার জায়গা নাই। রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণ কাজে ধীরগতি, চলাচলে ভোগান্তি নগরবাসীর, ব্যবসা বাণিজ্য মন্দা। আমাদের তো খুব কষ্ট হয় মানুষের চলাফেরা করতে, বাচ্চারা স্কুল যাওয়া কলেজ যাওয়া আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। দোকানপাটেরও তো অসুবিধা, আমাদেরও অসুবিধা, আমরা বেচা কিনা করতে পারি না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। নতুন একাডেমিক ভবন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ ৩৭ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় প্রশাসনিক কার্যক্রম। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে দাবি আদায়ে মাঠে নামলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টা সশরীরে এসে দাবিগুলো বাস্তবায়ন শুরু না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে শহরের লালবাগ থেকে কলেজ গেট এলাকা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। সংকট নিরসনে আলোচনার কোনো উদ্যোগ কি নিয়েছে কিনা এবং শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কি বলছে? ইসরাত, শেষে এসে যে বিষয়টি দাঁড়ালো, অর্থাৎ যে 4 দিনের যে টানা আন্দোলন চলছিল এবং এর মধ্যে 3 দিন কমপ্লিট শাটডাউন ছিল এই কারমাই ঐতিহ্যবাহী শতবর্ষের যে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, শেষে এসে যেটি দাঁড়ালো যে আপনি জানেন যে আগামীকাল হচ্ছে পাবলিক পরীক্ষাটি হবে, এইচএসসি পাবলিক পরীক্ষা। সেই কারণে এইচএসসি পাবলিক পরীক্ষা, মাস্টার্সের ভর্তি এবং অনার্সের ভর্তিটাকে আংশিক শিথিলতা দিয়ে কমপ্লিট শাটডাউনের যে আংশিক কর্মসূচিটা আছে সেই কর্মসূচি চলবে, এই ধরনের কথা জানিয়েছেন। এবং তার আগে যদি তথ্যটা দিতে চাই যে আজকে এখানে একটু খুব টানটান উত্তেজনার বিষয় ছিল যে আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা যখন এই প্রধান ফটকে এসে বসে পড়েছিলেন, তারা আন্দোলনের সমর্থনে যখন তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করছিলেন, ঠিক সে সময় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল এবং লালবাগের ঠিক রেলগেটটি থেকে শুরু করে একেবারে এখান পর্যন্ত কিন্তু ছিল একেবারে সেনাবাহিনী দিয়ে একেবারে টইটম্বুর ছিল। এবং এরই মধ্যে এখানে কলেজের যিনি অধ্যক্ষ জনাব প্রফেসর মোস্তাফিজার রহমান, ডিসি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী এবং 72 ব্রিগেড কমান্ডার যিনি জনাব ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, তিনি এসেছিলেন। তিনি বক্তব্য উপস্থাপন করেছেন যে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছে এবং তারা 5 জন প্রতিনিধিকে চেয়েছেন যে ঢাকায় গিয়ে কথা বলবেন এবং শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যত লোকজন আছে তাদের সাথে একীভূত হয়ে কথা বলবেন। তবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যেটা তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা আলোচনা করে সেই সিদ্ধান্তটি নেবেন। আমি একটুখানি এই আন্দোলনের একজন সমন্বয়কারীর কাছে একটু শুনতে চাই যে শেষে এসে আপনারা কি করলেন। যে আমাদের 4র্থ দিনের আন্দোলনে সর্বশেষ যেটি দাঁড়ালো সেটি হচ্ছে জেলা প্রশাসক মহোদয়, পুলিশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এবং 72 ব্রিগেড কমান্ডার সেনাবাহিনীর, তারা এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং গতকালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি শো করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে এবং আমাদের দাবিগুলো মেনে নিয়ে সবগুলো দ্রুত বাস্তবায়নের ব্যাপারে তারা বলেছেন। এই জায়গায় আমরা প্রশাসনের প্রতি সম্মানপূর্বক এবং এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের কর্মসূচিতে সামান্য শিথিলতার দিকে যাচ্ছি এবং আমাদের 5 জন প্রতিনিধির টিম শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কথা বলতে চান, আমরা এটি সিদ্ধান্ত নিব শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যাবো কিনা। অর্থাৎ এটি সাময়িক স্থগিত করা হলো এবং যদি তাদের ভাষায় যদি তাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হয় তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে মাঝার। প্রায় 2 মাস ধরে উপাচার্য নেই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে স্থবির প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড।
আটকে আছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস। অন্যদিকে বিশ্ববিদ্যালয় অনুমোদনের 4 বছর পরও স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। ভাড়া ভবনেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সর্বাধুনিক মানের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে 2021 সালে শুরু হয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। নগরীর নিরালা মোড়ে একটি ভবন ভাড়া নিয়ে চালু হয় কার্যক্রম। এরপর কেটেছে 4টি বছর, কিন্তু এখনও ভাড়া ভবনেই কোনো রকমে চলছে প্রতিষ্ঠানটি। লক্ষ্য পূরণ তো দূর, প্রকল্পের অর্থছাড় না হওয়ায় আটকে আছে জমি অধিগ্রহণ এবং স্থায়ী ক্যাম্পাস তৈরির কাজ। আমাদের প্রকল্পের মেয়াদ আমি যতদূর জেনেছি 2027 সালে 30 জুন শেষ হবে। এখন পর্যন্ত আমাদের ভূমি অধিগ্রহণ করা হয়নি, অথচ সমসাময়িক অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটি যেগুলি আছে সেগুলি অলরেডি তাদের অর্থ অনুমোদন করা হয়েছে এবং তারা ভূমি অধিগ্রহণ করে ফেলেছে। তা সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। শুধু স্থায়ী ক্যাম্পাস নিয়ে নয়, সম্প্রতি বেতন বোনাস নিয়েও জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। মেয়াদ শেষ হওয়ায় গত 30 এপ্রিলের পর থেকেই ক্যাম্পাসে নেই উপাচার্য। অভিভাবক না থাকায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপাচার্য মহোদয় অনুপস্থিতির কারণে আমরা কিন্তু আর কোনো ক্রয় কার্য করতে পারছি না। উনি যেহেতু আয়ন ব্যয়ন কর্মকর্তা, তো ওনার অনুপস্থিতিতে আমরা না পাচ্ছি নিজেরা বেতন নিতে, না পারছি আমরা যাদের কাছে ক্রয় কার্য করেছি সেই সব পার্টিকে, সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা বিল পরিশোধ করতে। উপাচার্য না থাকায় কর্মকর্তা কর্মচারী কেউই পাননি মে মাসের বেতন ও ঈদ বোনাস। চলতি মাসের বেতন পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এই অবস্থা দূর করতে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি তাদের। আমাদের 2 মাস যাবৎ প্রায় বেতন হচ্ছে না, আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখনও উপাচার্য নিয়োগ হয়নি, সো মনে হয় না এই মাসেরটাও বেতন পাবো। দেখা যাচ্ছে যে আমাদের ভাড়া বাসায় থাকতে হয়, সেক্ষেত্রে আমাদের বাসায় থাকাও একটা কষ্টকর। আমরা বেতন নেই তো খরচ করার জন্য, আমরা এখন বেতন না পেলে খরচটা করব কিভাবে, আর খরচ না করলে আমাদের পরিবারকে আমরা চালাবো কিভাবে। 5-6টা পরীক্ষার বিল, টিচারদের বিল, ডাক্তারদের বিল, নার্সদের বিল সেগুলো পড়ে আছে। তারা প্রতিনিয়ত আমাদেরকে বলতেছে যে আপনারা বিল আটকে রাখছেন কেন। শুরুতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও চলতি বছরের 13 এপ্রিল খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে অধ্যাদেশ জারি করে মন্ত্রণালয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুর 12টায় শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ধাপে তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম ও বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা। তবে বন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে। স্বাভাবিক আছে বন্দরের লোড আনলোড প্রক্রিয়া। সরকার গত 12ই মে এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত 26শে মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর এর অধীনে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। একদিকে তীব্র নদী ভাঙন, অন্যদিকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালুর বস্তা। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের দৌলতপুরে রুদ্রমূর্তি ধারণ করেছে যমুনা নদী। এরই মধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সহ বহু স্থাপনা। ভয়াবহ এই ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকেই দুষছেন স্থানীয়রা। জায়গা জমিটা তো নাই, কেউ যা সব নদীতে গেছে, মানে ব্যাংকে মনে করেন আপনার বাড়ি এক জায়গায় থাকি, অমুক জানের এক জায়গায় থাকি, রাইখে বাড়ি করি, আবার 1 বছর থাই ভেঙে যায়। দৌলতপুর উপজেলার পারুড়িয়া গ্রামের সোনামিয়া 8 বার নদী ভাঙনের শিকার তিনি। এবারও সরাতে হচ্ছে বসতঘর, ভিটেমাটি গেছে নদীগর্ভে। তার মতো এমন দুর্দশা নদী পাড়ের বহু মানুষের। বর্ষার শুরুতেই যমুনার ভয়াবহ ভাঙনে দিশেহারা স্থানীয়রা। নদী ভাঙ্গনি, ঘর বাড়ি সরা আমরা অন্য জায়গায় নিয়ে গেছি, আমাদের এখানে থাকার মতন ব্যবস্থা নাই। 2 বছর 3 বছর ধরে বাঁধতে দিব খালি কই এই আশায় আনহে আমাদের আনহে কোনো জায়গায় আনহে আশ্রয় নেওয়ার জায়গা নাই। গেল কয়েকদিনের ভাঙনে বাঘুটিয়া ইউনিয়নে বাজার সহ অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে নদীতে। ভাঙন ঝুঁকিতে 4তলা ভবনের 2টি মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বাঘুটিয়া বাজারের সাথে একটা প্রাইমারি স্কুল আছে, এগুলো সব হুমকির মুখে। যদি এখনই এটাকে নদী ভাঙন রোধ করা না হয়, অতি তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানও ভেঙে যাবে, তার সাথে সাথে এলাকার হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাবে।
হঠাৎ করে যমুনার এমন রুদ্রমূর্তির কারণ হিসেবে স্থানীয়রা দোষছেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে। ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেও থেমে নেই চক্রটির বালু উত্তোলন। ওপারেও যা দেখি ওপারেও ডিজার, এপারে আসি এপারেও ডিজার। তাহলে এই ডিজারে যদি মাটি কাটে তাহলে আমাদের দেশের মানুষ বসবাস করবে কোথায়? জায়গা জমি সব গাঙ্গে এরা আবার মাটি কেটে আবার নিয়ে ই করা ধরছে, আবার গহীন করা ধরছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি পদক্ষেপ হিসেবে এই কাজ চললেও এটি স্থায়ী সমাধান নয় বলছেন এই কর্মকর্তা। স্থায়ী অবকাঠামো নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা হয় এবং পাশাপাশি আমরা যে চরগুলাকে যেন আমরা নদী শাসনের আওতায় আনতে পারি এবং স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। সম্প্রতি দৌলতপুরের বাচামারা এলাকায় যমুনার ভাঙনে বিলীন হয় একটি প্রাইমারি স্কুলের 3 তলা ভবন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। মেহেরপুরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে শহরের ওয়াবদা মোড়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় গাংনী থেকে মোটরসাইকেলে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন আকমল হোসেন, আর শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনী যাচ্ছিলেন প্রকৌশলী মাহফুজুর রহমান। ওয়াবদা মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় মোটরসাইকেল দুটির। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন 2 জন। উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রায় 350 কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় চলছে 5টি ফ্লাইওভার নির্মাণের কাজ। এতে যান চলাচলের জায়গা কমে গেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা পানি জমছে এসব সড়কের খানাখন্দে, ফলে চলাচলে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। রাস্তাঘাট এমন বেহাল হওয়ায় ভোগান্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মানুষ। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ না করতে পারায় নগরীর প্রধান সড়কগুলো এক ভোগান্তির অন্য নামে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে পায়ে হেঁটে ও যানবাহন নিয়ে চলাচল করতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন তারা। এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কমেছে বেচাকেনা। অনেকদিন থেকে এইভাবে আছে, যত তাড়াতাড়ি তত ভালো। আমাদের তো খুব কষ্ট হয় মানুষের চলাফেরা করতে। বাচ্চারা স্কুল যাওয়া, কলেজ যাওয়া, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। অনেক দিন হচ্ছে কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছেই না। দোকান আছে, এই বাইপাস ভেঙে ফেলাতে তো ধরেন মানে 50% কাজই আমার কমে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের দোকান পাটারও তো অসুবিধা, আমাদেরও অসুবিধা, আমরা বেচা কিনা করতে পারি না। সড়কগুলোতে ফ্লাইওভার বানাতে গিয়ে তৈরি হয়েছে নানা আকারের গর্ত। এগুলোর কারণে দুর্ঘটনাও নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে। এপাতে বাস ও দেখছে, তারপর থামছে না, দিয়ে স্লিপ কেটে পড়ে গেলাম। গাড়ি নষ্ট হয়ে যায়, চাকা লিক হয়ে যায়, গাড়ি ভেঙে যায়। আমাদের ধরেন টায়ার যদি চলে 1 বছর, এখন চলছে 7 মাস 8 মাস। লিক হয়েছে গাড়ি বেশি। ভোগান্তির কথা স্বীকার করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 346 কোটি টাকা ব্যয়ে নগরীর গৌরহাঙ্গা রেলগেট, বিলশিমলা, বন্ধগেট ও বহরমপুর এলাকায় 5টি ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। পঞ্চগড়ের সীমান্তে 3টি পয়েন্ট দিয়ে 18 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে শুকানি, টোকাপাড়া ও জয়ধরভাঙা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। পরে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। বিজিবি জানায়, শুকানি সীমান্ত দিয়ে নারী শিশুসহ 5 জনকে পুশিন করা হয়। একই সময়ে টোকাপাড়ার সীমান্তে 6 ও জয়ধর সীমান্ত দিয়ে 7 জনকে ঠেলে দেওয়া হয় বিএসএফ। পরে তাদের আটক করা হয়। বগুড়ায় সেনাবাহিনীর রাতভর অভিযানে সন্ত্রাসী দলের সক্রিয় 2 সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের বাড়ি থেকে 26টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন সময়ে ছিনতাই করা 16টি মুঠোফোন উদ্ধার করে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত 12টার পর থেকে ভোররাত পর্যন্ত সদর উপজেলার মন্ডলধরন গ্রামে অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, আটক শাওন ও তার সহযোগী আসিফ সদর উপজেলার 5 বাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামের চলা সংঘর্ষে নিয়মিত অংশ নিত। তারা 5 বাড়িয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী সাগরের সহযোগী ছিল। এলাকায় ত্রাস সৃষ্টি করতে সংঘাতেও জড়াত। এর আগে সোমবার রাতে একই গ্রাম থেকে সন্ত্রাসী সাগর বাহিনীর
আরও 3 সদস্যকে ধারালো অস্ত্র ও ককটেল সহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তবে এই সন্ত্রাস বাহিনীর মূল হোতা সাগর সহ অনেকেই এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে বলে জানায় সেনাবাহিনী। পাবনার ছোট্ট শিশু ইয়াফি জানে না তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তার জীবন। ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা, দাপিয়ে বেড়ানোর কথা ঘর বাহির, সেই বয়সে জীর্ণ ঘরে আবদ্ধ জীবন। শৈশবের সব আনন্দদায়ক মুহূর্ত ইয়াফির কাছ থেকে কেড়ে নিয়েছে মরণব্যাধি ক্যান্সার। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের ময়ান আলী ও শিফা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান 6 বছর বয়সী ইয়াফি হোসেন। চলতি বছরের শুরুর দিকে ব্রেন টিউমার ধরা পড়ে ছোট্ট শিশুটির। অপারেশনের সপ্তাহখানেক পরেই জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ইয়াফির মাথায় ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করছে, এলাকাবাসী সাহায্য করছে, অনেক মানুষের সাহায্য করছে। ওর যন্ত্রণা হয়, কষ্ট হয়, আসলে ওটা আমাদের সহ্য করার মতো ক্ষমতা আমাদের আর নাই। ও সব সময় শুধু বলে, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, আমাকে তুমি বাঁচায় দাও, এবারের মতো আমাকে সুস্থ করায় দাও। ইয়াফির বাবা পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সামান্য আয়ে কোনো মতে চলে সংসার। তারপরও ছেলের অসুখ ধরা পড়ার পর সর্বস্ব দিয়ে করিয়েছেন চিকিৎসা, কিন্তু অর্থ সংকটের কাছে হার মানতে হয়েছে হতভাগ্য বাবার। অপারেশন করা হয়েছে, মনে করেন থেরাপি দেওয়া লাগবে, সেই থেরাপিটা দিলে পরে তখন মনে করেন আল্লাহ হাতে বাঁচা নিয়ে যাবে। একটা টাকাও নাই। আর আমি যদি আমার স্বামী ব্যবসা করে, ওই ব্যবসা থেকে ক্ষুদ্র ব্যবসা থেকে টাকা বের করার ক্ষমতাও নেই। ইয়াফির পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি যদি আমার বরাবর আবেদন করে থাকে, সেই আবেদনটা যাচাই বাছাই করে সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা অবশ্যই তাকে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করব। সকলের সহযোগিতায় ক্যান্সার থেকে ভালো হয়ে আবারও শৈশবের দুরন্তপনায় মেতে উঠবে ইয়াফি, এমনটাই প্রত্যাশা সকলের। জারিন অনি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।